বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ফিন্যান্স অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকটা কি? দেখো, দেশের মূল ব্যাংকিং ব্যবস্থাকে যে নিয়ন্ত্রণ করে সেই ব্যাংকটাই হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যার মূল কাজ হলো দেশের ঋণ নিয়ন্ত্রণ করা, মুদ্রা প্রচলন করা এবং বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে প্রধান উৎস হিসেবে সহায়তা করা, সর্বশেষ ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করা। এগুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অর্থাৎ তাহলে যদি আমরা বলি কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের অর্থব্যবস্থা ও মুদ্রা বাজারের গতি নির্ধারক, নিয়ন্ত্রণ, অভিভাবক, মুদ্রা ইস্যুকারী, সর্বোপরি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক। এই ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত। তাহলে যদি বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের জন্য, সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। কাদের ঋণের? অর্থাৎ যে সমস্ত কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংককে আমরা সরকারের ব্যাংক অর্থাৎ অর্থবাজারের মুরব্বি, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবেও আখ্যায়িত করতে পারি। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের যদি আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি, সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 1656 সালে রিক্স ব্যাংক অফ সুইডেন নামে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়। যদি আমরা বলি বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, সেটা হলো রিক্স ব্যাংক অফ সুইডেন। তাহলে কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1656 সালে। 1656 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটার অবস্থান কোথায়? সুইডেনে। তাহলে এটি দেশের প্রথম বেসরকারি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর রাষ্ট্রীয়ভাবে 1668 সালে রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়। সেটি হলো ইংল্যান্ডের আধুনিক কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ড। এটা হলো ব্যাংক অফ ইংল্যান্ড। এটা হলো 1668 সালে রাষ্ট্রীয় ব্যাংকের স্বীকৃতি পায় প্রথম কেন্দ্রীয় ব্যাংকটি। এরপরে 1694 সালে ইংল্যান্ডে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ ইংল্যান্ড স্বীকৃতি পায় অর্থাৎ প্রতিষ্ঠিত হয়। এইভাবে অর্থাৎ প্রাচীনকাল থেকে দ্রব্য সামগ্রী বিশেষ করে স্বর্ণ, রূপা বিনিময়ের মাধ্যম হিসেবে পরিচিত ছিল, যেটাকে আমরা বলি বিনিময় প্রথা। ধীরে ধীরে তা বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় পরিণত হয়। অর্থাৎ একটা সময় কি হতো, আমরা পণ্যের বিনিময়ে আমরা পণ্য নিতাম। অর্থাৎ আমার কাছে যদি চাল থাকে, আরেকজন থেকে তার বিনিময়ে ডাল। এটার নাম ছিল দ্রব্য বিনিময় প্রথা। এই দ্রব্য বিনিময় প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে ধীরে ধীরে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার পরিণত হয়। এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিচালনা অর্থাৎ নিয়ন্ত্রণ করার কাজই হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে যদি আমি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা আকারে বলি, তাহলে বলবো যে কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সেই ব্যাংক ব্যবস্থা যা দেশের অর্থবাজার, মুদ্রা বাজারের গতি নির্ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। অর্থবাজার, মুদ্রা বাজার এবং সরকারের অভিভাবক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ইস্যু করে, মুদ্রা অর্থাৎ নোট প্রচলন করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা নিয়ন্ত্রণ করে। সর্বোপরি দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী একটি ব্যাংক। এটি দেশের জনগণের জনকল্যাণের জন্য কী করে থাকে? কাজ করে থাকে। তাহলে যদি কেন্দ্রীয় ব্যাংকে আমরা বলতে পারি সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এখন দেখো, এই যে কেন্দ্রীয় ব্যাংকটা নিয়ে যেটা তোমাদের জন্য আলোচনা করলাম, তার আওতা বা পরিধি নিয়ে আমরা একটু আলোচনা করবো। অর্থাৎ এটা স্কোপটা কতটুকু পর্যন্ত। অর্থাৎ আমরা যদি বলি আওতা বা পরিধি অর্থাৎ স্কোপটা কতটুকু, তাহলে মুদ্রা ব্যাংক হলো যে এটা হলো যে একটি স্বাধীন ও সার্বভৌম দেশে একটি করে, প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। প্রত্যেক দেশে কি থাকে? একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা, যেমন বাণিজ্যিক ব্যাংক অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে, বাট কেন্দ্রীয় ব্যাংক থাকবে কি? একটি। কিন্তু এই ব্যাংকের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। এটার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। অর্থাৎ দেশের মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, অর্থবাজারের অভিভাবক, সরকারের বিভিন্ন কাজে কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে? কাজ করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধিটা অনেকটা ব্যাপক, আওতাটা এবং ব্যাপক। তাহলে এখানে কী কী আছে আমরা দেখো।
কেন্দ্রীয় ব্যাংকের কী বিষয় কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত, অর্থাৎ কী বিষয় কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। যেমন বলা হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন, অর্থাৎ দেশের নোট ইস্যু ও মুদ্রা প্রচলনে একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো কি কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী নোটের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ করে থাকে, অর্থাৎ যেটা আমরা নোট ইস্যু করে সেটার জন্য কি করে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ করে রাখে। এরপর হলো কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রার মান নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যাংক অর্থের সরবরাহ নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধে কার্যকর ব্যবস্থা নেয়। এছাড়া মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও বিদেশি মুদ্রার বিনিময় হারও কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে থাকে। তাহলে মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতি হলো দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায়, অর্থাৎ কম পরিমাণ তোমার দ্রব্য পাওয়া যায় বেশি পরিমাণ অর্থ দিয়ে, অর্থাৎ স্বল্প পরিমাণ দ্রব্যের পিছনে বেশি পরিমাণ অর্থ আমাদেরকে যখন ব্যয় করতে হয় তখন সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাটা স্ফীতি মানে ফুলে উঠছে, মানে মুদ্রাটা বেশি কিন্তু দ্রব্য অর্থাৎ পণ্য দ্রব্যটা বা সেবাটা কম, সেটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তারপরে হলো মুদ্রা সংকোচনটা কি? যখন আমার কি হবে দ্রব্যমূল্য অনেক বেশি হবে, সেগুলোর দাম হবে কম। এটা অর্থনীতির জন্য কোনো ক্রমেই ভালো হতে পারে না। মুদ্রাস্ফীতি ভালো তা বলবো না, কিন্তু মুদ্রাস্ফীতিটা অর্থাৎ মুদ্রা সংকোচনটা অর্থনীতির জন্য খুবই খারাপ। কারণ যখন তুমি পণ্যদ্রব্য উৎপাদন করবে, অর্থাৎ দেশের কৃষক বা ব্যবসায়ী শ্রেণী যারা পণ্যদ্রব্য উৎপাদন করবে, তারা যদি তাদের উৎপাদিত পণ্যের সঠিক ন্যায্য মূল্য না পায় তখন তারা তার উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে দেশের উৎপাদন কমে যাবে, দেশের উৎপাদন কমলে দেশের জাতীয় আয় কমে যাবে, জাতীয় আয় কমে গেলে জীবনযাত্রার মান কমে যাবে, তাহলে দেশের উন্নতি বন্ধ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। তাই আমরা বলি মুদ্রা সংকোচনের তুলনায় মুদ্রাস্ফীতিটা অনেকটা ভালো। তারপর বলছিলাম যে কি মূল্যস্তর স্থিতিশীল রক্ষা করা, অর্থাৎ যদি বাজারে যদি মুদ্রার পরিমাণ বেশি হয়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে সেখানে হস্তক্ষেপ করে, অর্থাৎ তখন তারা বন্ড বা ট্রেজারি বিলের অতিরিক্ত মুনাফা দিয়ে বাজার থেকে কিছু অর্থ কী করে তুলে নেয়, তখন মুদ্রার আবার মূল্যস্তরের স্থিতিশীলতা ফিরে আসে। তারপরে বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক বিনিময়ও কে রক্ষা করে? কেন্দ্রীয় ব্যাংক। তারপরে বললাম কি সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তাহলে কিভাবে করে? সরকারের ব্যাংক হিসেবে কিভাবে কাজ করে? সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন, সরকারের পক্ষে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানকে অর্থ দেয়, প্রয়োজনে সরকারকে সুদমুক্ত ঋণ দেয়, সরকারকে সুদমুক্ত ঋণ দেয়, সরকারের পক্ষে দেশে বিদেশে অর্থ লেনদেন করে, আন্তর্জাতিক দেনা পাওনা নিষ্পত্তি ও হিসাব রক্ষণ করে, আমদানি নীতি ও রপ্তানি নীতি প্রণয়ন করে। এই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে সরকারের পক্ষে, অর্থাৎ সরকারের ব্যাংক হিসেবে এই দায়িত্বগুলো সরকারের জন্য কেন্দ্রীয় ব্যাংক সম্পন্ন করে থাকে। তারপরে বললাম অন্যান্য ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে দেশের অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের ব্যাংক হিসাবে কাজ করে। দেশে দু ধরনের ব্যাংক থাকে, একটা তালিকাভুক্ত আর হলো নন তালিকাভুক্ত। তালিকাভুক্ত হলে আমরা বলি শিডিউল ব্যাংক আর ওগুলোকে বলি নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংকগুলোকে যখন আমরা নতুন কোনো ব্যাংক তাদের যাত্রা শুরু করবে তখন তাকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে সমস্ত নিয়মগুলো আছে প্রচলিত নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনে ঋণ এবং বিল বাটানোর সুবিধা পাবে। তাহলে যারা তালিকাভুক্ত ব্যাংক শুধু তারাই কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ নিতে পারবে এবং বিল বাটাকরণের সুবিধাটা পাবে। তাহলে দেশের অন্যান্য ব্যাংকের অর্থাৎ ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এরপর আমি যদি বলি ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ব্যাংক দেশের অর্থবাজারে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। যদি ঋণের পরিমাণ অর্থাৎ ঋণের সুদের পরিমাণ যদি কম হয়, যে কেউ অর্থ ঋণ নিতে পারে, আর অর্থ ঋণ নিলে তার হাতে অতিরিক্ত টাকা চলে আসে, অতিরিক্ত টাকা চলে আসলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক কী করে? ঋণটাকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টির ক্ষমতা একটি নির্দিষ্ট সীমার মধ্যে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে
এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত, তাদেরকে একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত ঋণ দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ যেই পরিমাণ ক্ষমতা দেওয়া হবে, এর বাইরে কোনো বাণিজ্যিক ব্যাংক চাইলেও কী করতে পারবে না, ঋণ প্রদান করতে পারবে না। এইভাবে অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট সীমানা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কী করে, অর্থনৈতিক অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে, যেমন ব্যাংক হার নীতি, অর্থাৎ ব্যাংক সুদের হারটা বাড়ায় দেয়, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, ঋণের পরিমাণ বরাদ্দকরণ নীতি, নৈতিক প্ররোচনা নীতি, প্রত্যক্ষ ব্যবস্থা নীতি অথবা বৈষম্যমূলক ঋণ নীতি। এই পদ্ধতিগুলো ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক কী করে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থাৎ তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আমরা বললাম যে ঋণের শেষ আশ্রয়স্থল। আমরা প্রথমেই বলেছিলাম, যখন কোনো ব্যাংককে তালিকাভুক্ত হতে হবে, অর্থাৎ কোনো ব্যাংকে তার যাত্রা শুরু করবে, তাকে তালিকাভুক্ত হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কী করতে হবে, জমা দিতে হবে। এই জমা দেওয়ার সুবাদে যখন কোনো বাণিজ্যিক ব্যাংকের ঋণ পাওয়ার কোনো উপায় থাকে না, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে গেলেই তারা অবশ্যই কীভাবে ঋণটা পাবে। তাই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল। এরপর দেখো, আমরা বললাম নিকাশ ঘর। নিকাশ ঘরগুলো কি? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তির জন্য নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। তাহলে এখন নিকাশ ঘরটা কি? নিকাশ ঘরটা হলো প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন ধরনের লেনদেন কার্যক্রম সম্পন্ন হয়। এই কার্যক্রমগুলো সারাদিনে কি হলো, কি অবস্থা হলো, কতটুকু লেনদেন হলো, কি ঋণ দিল, কি আমানত আসলো অথবা সে আমানত দিল বা আমানত নিল, এর হিসাবটা কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দিষ্ট ঘরে বসে হিসাব নিকাশ করা হয়। তাকে বলা হচ্ছে নিকাশ ঘর, কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চেক ও অন্যান্য বিনিময়ের মাধ্যম সৃষ্টি হওয়া দেনা পাওনা এই ব্যাংকের মাধ্যমে কি হয়, নিষ্পত্তি হয়। মুদ্রার মূল্যায়ন। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি বিষয় আওতাভুক্ত, সেটা হলো মুদ্রার মূল্যায়ন। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুসারে সরকারি নির্দেশে বৈদেশিক মুদ্রার বিপক্ষে দেশীয় মুদ্রার মূল্যায়ন করে থাকে। অর্থাৎ সরকারের নির্দেশে কি করে, দেশীয় মুদ্রার মূল্যায়ন করে থাকে। দেখো একটা যদি এক্সাম্পল দিই, তাইলে মুদ্রার মূল্যায়নটা ক্লিয়ার হবে তোমাদের। যেমন ধরো, মার্কিন যুক্তরাষ্ট্রে $1 সাথে বাংলাদেশের টাকার বিনিময় হার হলো $1 = 83 টাকা। এখন বাংলাদেশ যদি ডলারের তুলনায় দেশের মুদ্রার মূল্যমান কমিয়ে দেয়, তাহলে $1 = 86 টাকা ধার্য করে, তবে দেশীয় মুদ্রার বিনিময় হার কমবে। একইভাবে টাকার মূল্যমান বাড়িয়ে $1 = 75 টাকা ধার্য করলে দেশীয় মুদ্রার বিনিময় হার বাড়বে। এটাকে বলা হচ্ছে মুদ্রার মূল্যায়ন। অর্থাৎ যদি আমি $1 = 86 টাকা ধার্য করি, তাহলে আমার কি হচ্ছে, টাকার দামটা কমে যাচ্ছে, অর্থাৎ মুদ্রার মানটা, বিনিময় হার কমে যাচ্ছে। আবার যদি আমি $1 = 75 টাকা নির্ধারণ করি, তাহলে আমার দেশের টাকার দামটা কি হচ্ছে, বাড়তেছে, বিনিময় হারটা বাড়তেছে। এটাকে আমরা বলছি মুদ্রার মূল্যায়ন। এরপর দেখো, আরও বিভিন্ন ধরনের কাজ করে, যেমন জনকল্যাণ। প্রথমেই বলেছি আমরা, কেন্দ্রীয় ব্যাংক হলো যে একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের বলছিলাম, অমুনাফাভোগী। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় নাই, সেটা জনগণের কল্যাণের জন্য গঠিত হয়েছে। অর্থনীতিকে সঠিকভাবে পরিচালিত করে বৃহত্তর জনকল্যাণের সহায়তাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা ব্যবস্থা গতিশীল রেখে অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত হলো আইনগত সত্তা আছে। অর্থাৎ সরকারের বিশেষ অধ্যাদেশ বা আইন পাশ করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই আইনগত সত্তা রয়েছে, ফলে প্রয়োজনে আইনগত যে কোনো ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংক নিতে পারে।
আবার সরকারের উপদেষ্টা হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কাজ করে থাকে। এগুলো হলো, এই বিষয়গুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত। এখন এরপর আমরা যদি বলি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা কি করতে পারি, কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী এবং অন্যান্য গবেষণামূলক কার্যাবলী। এই বিষয়গুলা আমরা তোমাদেরকে আগামী ক্লাসে একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিব কেন্দ্রীয় ব্যাংক। এবং এটুকু তোমাদের জন্য আরেকটি মেসেজ এখানে হলো, সেটা হলো পরীক্ষা তোমাদের হবেই, তোমাদের পরীক্ষা অবশ্যই হবে। এবং যেহেতু তোমাদের সিলেবাসগুলো কমিয়ে দিয়েছে, সেজন্য তোমরা একটু যদি মনোযোগী হও তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালো করতে পারবে। আশা করছি এই পড়াগুলা বিষয়গুলো তোমরা বাসায় আরেকবার একটু বই দেখে পড়ে নিবে। আজকের মতো ক্লাস, অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।